সংকট থেকে উত্তরণের পথে হাঁটছি আমরা সবাই। আর অল্প কিছুদিনের ক্ষণগণনা মাত্র, তারপর প্রথম ধাপের ভ্যাকসিন হয়তো বাংলাদেশে এসে পৌঁছবে, যে বিষয়ে আমরা আশায় বুক বাঁধছি। তবে বাস্তবতা হচ্ছে শেষ সময়টায় তড়িঘড়ি করা যাবে না। ধারাবাহিকভাবে সবাই যেহেতু আমরা ভ্যাকসিনেশনের কার্যক্রমের আওতায় আসবো, তাই এই সময়টাতে একটু সুস্থ থাকার বিকল্প নেই। শেষ মুহূর্তে তড়িঘড়ি করলে অনাকাঙ্ক্ষিত যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর সংকটের এই সময় যদি কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে, তবে তাই জন্যই করোনা হেল্প ডেস্কের এই আয়োজন, যেখানে জুলহা জুবাইর আপনাদের সাথে আছে। সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন আপনাদের যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসার কথা। ফোন নম্বর দেখিয়ে দিচ্ছি, লিখতে হবে যমুনা টেলিভিশন অফিসিয়াল ফেসবুক পেজে, যেখানে লাইভ ফিডটি যাচ্ছে তার নিচে, এবং দয়া করে শেয়ার করে দিবেন লাইভ ফিডটি। তাতে করে আপনার বন্ধু তালিকায় থাকা অনেকে হয়তো স্বাস্থ্যসেবার উত্তর পেয়ে যাবেন। আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে আজ আমাদের সাথে আছেন দীপল কৃষ্ণ অধিকারী, যিনি সহযোগী অধ্যাপক BSMMU, আছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়া আমাদের সাথে আছেন ডাক্তার আবু সাইদ শিমুল, যিনি মূলত শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 22 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 849 জন রোগী। শনাক্তের হার 6.02%। মহামারীতে এ পর্যন্ত দেশে প্রাণহানি 7,803 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,097টি। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,23,302 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 917 জন। মোট সুস্থ এখন 4,67,718 জন। দর্শক, প্রতিদিন একটা কথা বারবার করে বলি, আজও তার মনে করিয়ে দিতে চাই, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করতে একদমই ভোলা যাবে না। এবং যারা আমাদের ফোন দিচ্ছেন, অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন। একই সাথে যারা আমাদের লিখে জানাচ্ছেন, দয়া করে একটু বিস্তারিত লিখবেন। দয়া করে একই প্রশ্ন বারবার করে পোস্ট করবেন না, তাতে করে একই প্রশ্নের ভিড়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন হারিয়ে যায়। আমরা চেষ্টা করব আপনাদের সবকটি প্রশ্নের উত্তর দেয়া। আর যারা আমাদের প্রশ্ন করছেন, যারা আমাদের ফোন দিচ্ছেন, যেটা মনে করে দিচ্ছিলাম, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে এটা যাতে না ভুলে যাই আমরা প্রথমে একটু ডাক্তার শারমিন আব্বাসীর কাছে যেতে চাই। ডাক্তার শারমিন আব্বাসী, এখন তো স্বাভাবিকভাবেই আপনারা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন, হাসপাতালগুলোতে রোগীরা নতুন করে আসছে, অন্তত অন্তঃসত্ত্বা মায়েরা তো আসছেন তাদের ফলো আপের জন্য। তবু তাদের জন্য কি বার্তা দিতে চান এই মুহূর্তে? হয়তো যাদের 1 মাস 2 মাস কিংবা 2 সপ্তাহ 1 সপ্তাহ বাকি আছে যাদের ডেলিভারি, তাদের জন্য কি সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাইবেন? কোভিডটা শেষ হয়ে যায়, করোনার এই সংকট সময় কিন্তু এখনো রয়েছে এবং এটি চলছে। সেই জায়গাটিতে আসলে স্বাস্থ্য সচেতনতা মানা ছাড়া কোনো বিকল্প নেই। যে কথাগুলো আমরা আগেও বলেছিলাম, এখনো বলছি, সেটি হচ্ছে মাস্ক পরার কোনো ধরনের বিকল্প নেই। আমরা যেটিকে বলছিলাম ডিসট্যান্সিং মেইনটেইন করা, সেটারও কোনো বিকল্প নেই। এবং সবচেয়ে বড় ব্যাপার যে পরিবারের সবারই গর্ভবতী মায়ের পাশে থাকা। এটিকেও আমি বলব যে করোনার এই সংকট সময় এটিও কিন্তু একটি স্বাস্থ্যবিধির পর্যায়ে পড়বে। কারণ আপনি যখন পাশে থাকবেন, সেটি কিন্তু তার মানসিক স্বাস্থ্যকে একভাবে না একভাবে প্রভাবিত করবে। কারণ আমরা দেখেছি যে করোনার এই সংকট সময় কেন জানি নারীর প্রতি সহিংসতা বেড়েছে। সেটা মানসিক ক্ষেত্রেও আমরা দেখেছি, শারীরিক নির্যাতনের ক্ষেত্রেও দেখেছি। এবং অনেক আমাদের কাছে এসেছে যারা গর্ভবতী মা, তারাও কিন্তু অনেকে বিভিন্নভাবে মানসিক বা শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। সেই জায়গাগুলো কিন্তু আমাদের মনে কষ্ট দিয়েছে এবং এটি কাম্য ছিল না। তো সেই জায়গা থেকে আমরা বলব যে যখন একটি গর্ভবতী মা তার জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টি পার করেন, দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল অ্যান্ড স্পেশাল টাইম তার জন্য। পরিবারে হয়তো দ্বিতীয়বার এরকম কোনো খুশির জায়গাটি আর তৈরি নাও হতে পারে। এই জায়গাটি একটু মাথায় রাখতে হবে এবং সেই হিসেবে আসলে প্রতিটি গর্ভবতী মায়ের কাছেই অনুরোধ থাকবে, বুকিং ভিজিটটা যেন আপনারা কেউ মিস না করেন। এই জায়গাটি আপনাদের খেয়াল রাখতে হবে। ফার্স্ট যে ভিজিট থাকবেন সেটি মিস করা যাবে না। কারণ সেটি মিস করলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস হয়ে যায়। আপনার ডায়াবেটিস, আপনার প্রেশার, আপনার ওয়েট গেইন এর জায়গাটি, আপনার আগের অন্য কোনো রোগ প্রেগন্যান্সিতে আপনি অতিবাহিত করছেন কিনা। অতএব প্রত্যেককে আমরা অনুরোধ করব, প্রথম 12 সপ্তাহের মধ্যে একটি ভিজিট আপনার হাসপাতাল যেটি কাছে হয়, সেখানে কোনো গাইনি অথবা অবসেট চিকিৎসককে দিয়ে নিয়ে নিতে হবে। আর বাকি যে জায়গাটি আছে সেটি হচ্ছে প্রয়োজন অনুসারে ডাক্তার আপনাকে গাইড করবে কি করতে হবে। তবে আগে থেকে কিন্তু ডাক্তারের আপনারা, আমরা বলব যে একটা বুকিং নিয়ে তারপরে যাবেন। সেখানেও স্বাস্থ্যবিধি রক্ষা করবেন। অতিরিক্ত ভিড় যেন না হয় সেই জায়গাটিও দেখবেন। এবং যে জায়গাগুলো টেলিমেডিসিনের সেবা নিয়ে পার করা যায়, সেই জায়গাতে আমরা এনকারেজ করছি টেলিমেডিসিনটি আপনারা নেন। কারণ এই দ্বার প্রান্তটি বাংলাদেশে এখন খোলা আছে এবং এটি একটি নতুন সংযোজন। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার ছেলে বয়স 17, ওর মানে পুরো শরীর চুলকায় এবং ক্ষত হয়ে গেছে।
আচ্ছা, কতদিন ধরে এরকম চুলকানি? এই তো 15-20 দিন হবে। আপা, আপনার কি নাম, আপনার সন্তানের কি নাম? আমার নাম শিউলি আর আমার ছেলের নাম হচ্ছে স্বাক্ষর, নাহিয়ান কামালি স্বাক্ষর। আচ্ছা, স্বাক্ষরে সারা শরীর চুলকায় তাই তো? জি জি, ক্ষত হয়ে গেছে, মানে স্পট হয়ে গেছে শরীর। আচ্ছা, আপনি তো দেখলে বোঝেন খোসপাঁচড়া স্বাভাবিকভাবে যেরকম হয়, এটা কি ওরকম মনে হচ্ছে নাকি অ্যালার্জি? অ্যালার্জি টাইপের। অ্যালার্জি টাইপের। পরিবারে কারো অ্যালার্জির সমস্যা আছে? আমারও তো একটু চুলকাইতেছে। আপনারও চুলকাচ্ছে? এটা কি হঠাৎ করেই শুরু হলো নাকি আপনাদের ফ্যামিলিতে এই এরকম ছিল? শীতের সিজনে। শীতের মধ্যে তাই তো? জি। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাক্তার আবু সাইদ শিমুল। আচ্ছা, এটা কি রাত হলে কি বেশি চুলকায় কিনা? না, এটা সব সময়। আচ্ছা, এই যে চুলকানি এটা নির্দিষ্ট কোনো আমি বলবো যে এরিয়া আছে কিনা, যেটা আঙ্গুলের ভাঁজে, কুচকিতে, এরকম কোন এরিয়া আছে না সারা শরীরে? আমার ছেলের তো পুরো শরীরে, কিন্তু আঙ্গুলের চিপায় মানে গুটি গুটি ঘামাচির মতো হয়। তারপরে আপনার এই যে ঠোঁটের কোনায় একটু ঘা হইছে। জি জি, আচ্ছা, জি জি, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এই সময় কিন্তু, শীতের সময়ে এইসব খোসপাঁচড়া বা অ্যালার্জি যেটাই বলেন না কেন, এই ধরনের স্কিনের ইনফেকশন কিন্তু আসলে বেড়ে যায়। কিছু নিয়ম আপনাকে প্রথমে মানতে হবে, তারপর আছে ওষুধের প্রশ্ন। নিয়মিত কিন্তু গোসল করাতে হবে অবশ্যই। অনেকে আমরা যেটা করি যে শীতের ভয়ে গোসল করে না, তাতেই কিন্তু এই খোসপাঁচড়াগুলো বেড়ে যায়। সেজন্য আপনি নিয়মিত গোসল করাবেন। আর অ্যালার্জি জাতীয় যেসব খাবার রয়েছে, আমরা এই অনুষ্ঠানে অনেকবারই বলেছি যে গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, হাঁসের মাংস, হাঁসের ডিম, মিষ্টি কুমড়া, বাদাম, পুঁইশাক, কোনটিতে তার সমস্যা সেটা একটু বের করবে। একটা ফুড ডায়েরি আপনাকে মেনটেন করতে হবে। যেই খাবারে তার এই ধরনের সমস্যা রয়েছে সেই খাবারটি থেকে তাকে বিরত রাখতে হবে। কোনো প্রসাধন, কোনো লোশন, কোনো পাউডারে তার সমস্যা হচ্ছে কিনা, কোনো কাপড়ে সমস্যা হচ্ছে না, চাদর এবং ঘরের কোনো পরিবেশ, এই স্যাঁতসেঁতে পরিবেশে কিন্তু এগুলো হয়। একটু দিনের বেলা যখন 1টা-2টার দিকে জানলাগুলো খুলে দিবেন। এই মুহূর্তে যেহেতু চুলকানিটা একটু বেশি, আপনি যেটা করবেন, সিরাপ সিটিন, CITIN, সিটিন, সেটা 1/2 চামচ করে 2 বার আপনি 5 থেকে 7 দিন খাওয়াবেন। আর যেটা করবেন সিরাপ টোফেন, সেটা 1/2 চামচ করে 2 বার, এটা 15-20 দিন একটু খাওয়ান। আর রাতের বেলা একটা ক্রিম দিতে হবেন, এসক্যাবেক্স, SCABEX। এটা করবেন কি, সারা শরীরে, সুতরাং মুখ এবং চোখ এই জায়গাটা ছাড়া সারা শরীরে আজকে রাতে দিবেন। অন্তত 10 থেকে 12 ঘন্টা যেন এই ক্রিমটা থাকে। অর্থাৎ আজকে রাতে যদি লাগান কিংবা আগামীকাল রাতে যদি লাগান, তারপরে দুপুর বেলায় গোসল করে দিবেন। 1 সপ্তাহ পরে কিন্তু আবার এই জিনিসটা করতে হবে। সেটা একটু কিন্তু আপনাকে মেনে চলতে হবে। সেই সাথে তার সকল জামা কাপড়, বিছানার চাদর সবকিছু আপনি যদি ধুয়ে দেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসী হাসছেন, আমরা কারণটা বুঝতে পেরেছি। আমরা একটু ডাক্তার দীপল কৃষ্ণ অধিকারীর কাছে যেতে চাই। একজন প্রশ্ন করেছেন শরীফ উত্তরা থেকে, তার বয়স 50 বছর, গত 21/9/2000 তারিখে করোনা আক্রান্ত হয়ে ল্যাবেডে ভর্তি হয়েছিলেন। এখন তার মাথার চুল পড়ে যাচ্ছে, কি করলে এ থেকে তিনি রেহাই পেতে পারবেন? এবং একই সাথে প্রশ্ন করেছেন, গত 11/11/20 তারিখে প্রোভার 10 এবং ফেনাডিন 120 তিনি একটা করে রাতে খাচ্ছেন, এখন কি খেতে হবে কিনা? তার ব্লাড প্রেশারের জন্য টেলমা 40 মিলিগ্রাম হাফ করে রাতে খান, এটা কন্টিনিউ করবেন কিনা জানতে চেয়েছেন দীপল কৃষ্ণ অধিকারী। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আমি আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতাকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি প্রথম প্রশ্নের বেলায় চলে আসি আগে, সেটি হচ্ছে যে ওনার চুল পড়ে যাচ্ছে। এখন একজন চর্মরোগ বিশেষজ্ঞ মনে হয় আপনাদের প্যানেলে আছে, এই উত্তরটা উনি দিলে বোধ হয় ভালো হয়। তবে আমি একটু আমার কমন সেন্স থেকে যেটা বলি, যে কোনো ইলনেস, বিশেষ করে সেটা যদি অ্যাকিউট সিভিয়ার ইলনেস হয়, এরপরে কিন্তু এই ধরনের চুল পড়া বা নখের বৃদ্ধি কমে যাওয়া এগুলো ঘটতে পারে। এগুলো কোনো খারাপ কিছু না, এগুলো স্বাভাবিক খাদ্যাভ্যাস। কিছু ভিটামিন যুক্ত খাবার, ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে আমার মনে হয় এগুলো ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয় যে প্রশ্নটি উনি করেছেন, যে উনি 2টি ওষুধের নাম বলেছেন, আমি জানি না এটা এখানে আপনাদের ওষুধের কোনো ট্রেড নেম বলা যাবে কিনা, তবু ওনারা যেহেতু বলছেন সেই হিসাবে আমি বলি, টোফেন এবং ফেনাডিন মনে হয় বললেন। তো এই 2টি ওষুধ কিন্তু সাধারণত অ্যালার্জি এর কাজে ব্যবহৃত হয়। অ্যাজমা যেহেতু এক ধরনের শ্বাসতন্ত্রের অ্যালার্জি, সেই জন্য কিছু কিছু অ্যান্টি অ্যালার্জিক ওষুধ কিছু লিমিটেড রোল প্লে করে। এটা যে
একমাত্র চিকিৎসা তা নয়, সহকারী চিকিৎসা হিসেবে বলতে পারি আমরা, মানে অ্যাডজুভেন্ট থেরাপি। ডাক্তার দীপল, আপনাকে একটু থামাচ্ছি, দুঃখিত। উনি কমপ্লেন করেছিলেন যে তিনি করোনা আক্রান্ত হয়েছেন, এরপর তাকে প্রেসক্রাইব করা হয়েছিল প্রোভায়ার 10 এবং ফেনাডিন। এটা তিনি কন্টিনিউ করবেন কিনা জানতে চেয়েছেন, এবং তার ব্লাড প্রেশারের ব্যাপারে বলেছেন তিনি টেলমা হাফ করে খাচ্ছেন, এটাও কি কন্টিনিউয়াসলি খাবেন কিনা? না, এটা মনে আছে, আমি বলছি, আমি একে একে বলে যাচ্ছি। তো করোনার সময় ওনাকে দিয়েছিলেন, হয়তো ওনার কাশিটা ছিল সেই জন্য দিয়েছিল, কিন্তু কাশি না থাকলে টেলমা বা ফেনাডিনের সরাসরি কোনো রোল নেই। যদি ওনার কোনো কাশি থাকে, অ্যালার্জি প্রবলেম থাকে, তাহলে উনি খেতে পারেন। আর প্রেশারের যে ওষুধটা আপনি খাচ্ছেন, এটা খুবই ভালো ওষুধ। যদি এই ডোজে ওনার প্রেশার কন্ট্রোলে থাকে, তাহলে ওনাকে এটা চালিয়ে যেতে হবে। প্রেশার ওষুধ হঠাৎ করে বন্ধ করা ঠিক হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডিবল কৃষ্ণ অধিকারী। এবং এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার রাজীব হাসান, যিনি ডায়াবেটোলজিস্ট কনসালটেন্ট, ইসলামিয়া চক্ষু হাসপাতাল। আপনাদের বহুমূত্র বা ডায়াবেটিস সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে তার কাছে আপনারা রাখতে পারেন। নিশ্চয়ই আমরা সেই প্রশ্নের উত্তর দিতে চাইব আপনাদেরকে। অনেকেই প্রশ্ন করেন যে কোভিডকালীন সময়ে যেটা দেখা যাচ্ছে, কোভিড যেহেতু বাসায় বসে আছেন, তাদের হাঁটাচলা কিছুটা কমে গেছে। ডাক্তার রাজীব, আপনার জন্য প্রশ্ন। স্বাভাবিকভাবেই ওনাদের খাদ্যাভ্যাসে একটা পরিবর্তন এসছে, জীবনাচারে একটা পরিবর্তন এসছে, হঠাৎ করে হয়তো ডায়াবেটিস অনেকেরই বেড়ে গেছেন, তাদের জন্য কি সাজেশন থাকবে? ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে সংযুক্ত করে নেওয়ার জন্য। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন আমাকে। আসলে ডায়াবেটিস রোগীর জন্য যেটা আমরা বলে থাকি যে ডিসিপ্লিন ইজ লাইফ। ইনফ্যাক্ট এটা পৃথিবীর সবার জন্যই সত্য কথাটা। তো এই সময়টা যদি তারা ডিসিপ্লিন মেনটেন করে, মানে যেহেতু বাইরে হাঁটতে পারছে না, কিছুটা লিমিটেশন আছে, তো এই সময় কিন্তু বাড়ির ছাদে হাঁটা যেতে পারে বা বাসার সামনে হাঁটা যেতে পারে। তাও যদি সম্ভব না হয় তাহলে বারান্দায় করা যেতে পারে, ছোট কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যেতে পারে রুমের মধ্যে, বা কারো যদি ট্রেডমিল থাকে ট্রেডমিল ব্যবহার করতে পারে। এটা যত গেল জীবনযাপন পদ্ধতি। এখানে খাদ্যাভ্যাসেরও কিছু রোল আছে, আমরা জানি ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আমরা জানি যে একটা ভালো খাদ্যাভ্যাস কিন্তু সবার জন্য খুবই প্রয়োজন। তো ডায়াবেটিস রোগীর জন্য এটা কিন্তু অনেক বেশি জরুরি জিনিস। তো এই সময় আমরা প্রথম দিকে যেমন আমরা যখন লকডাউনে ছিলাম, অনেক বেশি নিয়ম ডিসিপ্লিন মানা হয়নি। এখন কিন্তু আমরা চাইলে সেটা ভালোভাবে করতে পারি। আমরা খাদ্যাভ্যাসের মধ্যে যে কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন, যে একটা ছক বেঁধে খাওয়া, যে একটা নিয়ম আছে যে আমরা 50% কার্বোহাইড্রেট খাবো, 30% ফ্যাট, 20% প্রোটিন, এই নিয়মগুলো মেনে চলে। শাকসবজি, এখন শীতের দিন শাকসবজি পাওয়া যায়, প্রচুর শাকসবজি আমরা খেতে পারি, ফ্রুটস খেতে পারি। এই যে একটা স্বাভাবিক সুন্দর খাদ্যাভ্যাস, ব্যালেন্স ডায়েট, এটা মেনটেন করতে চললে কিন্তু শুধু ডায়াবেটিস রোগীরা কিন্তু আমি মনে করি যে এই সময়ের মধ্যেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারে। ধন্যবাদ আপনাকে। একটু ডাক্তার আবু সৈয়দ শিমুলের কাছে চলে যেতে চাই। ডাক্তার আবু সৈয়দ শিমুল, একজন প্রশ্ন করেছেন তার মেয়ের জন্য। তিনি বলেছেন তার মেয়ের প্রতিদিন পেটে টোকা দিলে মনে হয় যে পেটটা ফাঁপা, এবং প্রতিদিনই অল্প অল্প করে তার প্রতিদিনই কিছুক্ষণ পরপর অল্প অল্প করে মলত্যাগ করে। একই সাথে বলেছে বায়ুত্যাগ করে, বায়ুত্যাগে তারা দুর্গন্ধ অনুভব করতে পারেন, এবং একই সাথে মল যখন ত্যাগ করে তখন টকটক একটা গন্ধ তারা বোধ করেন। সেক্ষেত্রে তার জন্য সমাধান কি থাকবে? বয়সটা জানতে যাচ্ছে একটু। বয়স বলেছেন 4 বছর। আচ্ছা, 4 বছর। সেক্ষেত্রে যেটা এটা দীর্ঘদিন ধরে হয়, বুঝতে হবে যে কোনো একটা খাবারের কারণে হচ্ছে কিনা। 4 বছর বয়সে যেটা হয়, অনেকে মা বাবারা কিংবা আত্মীয় স্বজন, মামা চাচারা আচার, চকলেট, চিপস, জুস এই ধরনের জিনিসপত্র নিয়ে আসেন। প্রথমে সেটা আগে খুঁজে বের করতে হবে যে এই সব জিনিসগুলি একদমই তাকে খাওয়ানো যাবে না। অনেকে আবার মিল্ক অ্যালার্জি হয়, সেটা তার হচ্ছে কিনা একটু খেয়াল করতে হবে। এবং আমরা বলি যে বেশি পাচ্য খাবার, বেশি তেল জাতীয় খাবার সেগুলি খাওয়ানো যাবে না। যদি 6 মাসের মধ্যে যাতে কৃমির ওষুধ না খাইয়ে থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি কৃমির ওষুধ দিতে পারেন। বাজারে অনেক ধরনের কৃমির ওষুধ পাওয়া যায়, এলবেন্ডিএস, এলমেক্স, যে কোনো একটা সিরাপ আপনি 2 চামচ যদি আজকে রাতে খাওয়ান, 1 সপ্তাহ পরে আবার খাবেন, বাড়ির সকলে মিলে এটা আসলে খাওয়ানো উচিত। সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু মেনটেন করতে হবে। এই 4 বছরের বাচ্চাকে কিন্তু আমরা এই সময় খুব একটা সুবর্ণ সুযোগ, যে কিভাবে সাবান দিয়ে হাত ধুতে হয় সময় করে, সেটা একটু শিখিয়ে দিতে হবে, এবং নিয়মিত বিশুদ্ধ খাবার খাওয়ানো, এবং পানিটা যদি ফুটিয়ে খাওয়ায় সেটা একটু মেনটেন করবে। আর এই মুহূর্তে যেটা করবে, আপনি জিঙ্ক একটা সিরাপ খাওয়াতে পারেন 1 চামচ করে দিনে 2 বার। এটা যদি 8 থেকে 10 দিন খাবার, আর নিয়মগুলি যদি একটু মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সৈয়দ শিমুল। মুস্তাকিমুর রহমান লিখছেন, সালাম জানিয়েছেন আমাদের সবাইকে। তিনি বেশ কয়েকদিন ধরে প্রশ্ন করছেন, উত্তর পাননি। তার স্ত্রী
34 সপ্তাহের অন্তঃসত্ত্বা, তার তলপেটে হঠাৎ করেই কাল থেকে ব্যথা হচ্ছে, আজ খুব ঘন ঘন ব্যথা হচ্ছে, অন্য কোনো সমস্যা নেই, প্রথম অন্তঃসত্ত্বা, তাই অনেক টেনশনে আছেন। এখন করণীয় কি জানতে চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী। যদি আসলে পেইনটি হয়, এই পেইনটিকে গুরুত্ব আকারে নিতে হবে। এখানে দুই ধরনের পেইন হতে পারে। একটি হতে পারে ফলস লেবার পেইন, অর্থাৎ উনি লেবারে যাবেন না এমন একটি জায়গায়, এটি হয়তো এক ধরনের আগমনী বার্তা। অথবা হতে পারে আমাদের এই রোগীটি লেবারের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ রিয়েল লেবার পেইন। কিন্তু 34 সপ্তাহে যদি তার এটি হয়, সেটি কিন্তু কিঞ্চিত আগে হচ্ছে। অর্থাৎ আমরা সাধারণত বলি যে 37 সপ্তাহের পরে কোনো বাচ্চা ডেলিভারি হলে সে পরিপক্কভাবে ডেলিভারি হয় এবং তার পক্ষে কিন্তু যেকোনো সমস্যা কম হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু 34 সপ্তাহে যদি এটি হয়, সেটি তার জন্য কিছুটা হলেও জটিলতা তৈরি করতে পারে। এক্ষেত্রে আমি মনে করি যে একজন চিকিৎসকের কাছে যেয়ে ওনার আসলে ইভালুয়েশন দরকার আছে। আমরা সাধারণত বলি করোনার এই সংকট সময়ে বাড়ির কাছে যে হাসপাতাল আছে, সেখানে যদি প্রসূতি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ কাউকে আপনি দেখিয়ে নেন, তাহলে কিন্তু উনি আপনাকে গাইড করতে পারবে। আর এই সময়গুলোতে কয়েকটা জিনিস খুব বেশি হয়, তার মধ্যে একটি হচ্ছে যেহেতু ফার্স্ট প্রেগন্যান্সি, ইউরিন ইনফেকশন। এই ইউরিন ইনফেকশনটা যদি বেশি হয়, তখন কিন্তু তলপেটে চিনচিন ব্যথা করে এবং আমরা প্রেগন্যান্সিতে অনেকেরই দেখি ইউরিন ইনফেকশন মানেই যে তার জ্বর আসবে তা নয়, শুধু তলপেটের ব্যথা দিয়েও কিন্তু এটি প্রেজেন্ট করে। অথবা একটি রুটিন এন্ড ইউরিনের রুটিন এন্ড কালচার যদি উনি করেন, রিসেন্ট কোনো আল্ট্রাসাউন্ড যদি ওনার থাকে, তাহলে এই মুহূর্তে পেইনটা কমানোর জন্য উনি ভিসেরালজিন, অ্যালজিন এসব ট্যাবলেট, আমরা যেহেতু রোগীদের সুবিধার্থের জন্য নামটি বলে দিই আমাদের এই আয়োজনে, যেন খুব ইজি হয় ওনাদের হাসপাতালে যে কিনে নেওয়ার জন্য, সেটি তারা কিন্তু একটি করে 3 বেলা খেতে পারেন। সাথে ওনারা হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য একটা ওষুধ নিতে পারেন। তবে আমি ওনাকে অনুরোধ করব চিকিৎসকের কাছে যান, একটা আল্ট্রাসাউন্ড করেন, একটা রুটিন এন্ড কালচার করেন এবং আমরা প্রতিনিয়তই বলছি 34 সপ্তাহ পরে যে মাদের ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে, ডেলিভারি প্ল্যানটি করোনার এই সংকট সময় করে নিতে হবে। কোথায় ডেলিভারি হবে, কে করাবে, কে টাকা দিবে, কে রক্ত দেবে, কে ট্রান্সপোর্ট দিবে, এই কয়েকটা জায়গা যদি সমস্যার সমাধান আমাদের ব্রেনে থাকে, তাহলে কিন্তু সংকট মোকাবেলা খুব সহজ হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। ডাক্তার ডিপল কৃষ্ণ অধিকারী, শাওন সরকার লিখছে তার খালার জন্য, যার নাম আশা, বয়স 48, রংপুর থেকে। ওনার প্রচুর অ্যালার্জি, বুকের পাশে প্রচুর ব্যথা করে বেশ কয়েকদিন ধরে। উনি ফেনজিট এবং পেন্টোনিক্স খাচ্ছেন, এটা ছাড়া সমাধান চেয়েছেন তিনি। একটু সংক্ষেপে জানতে চাই। উনি ফেনজিট খাচ্ছেন এবং পেন্টোরিক্স খাচ্ছেন। পেন্টোরিক্স এবং ফ্রেনজিট। আচ্ছা, ফ্রেনজিট সম্পর্কে আমার কিছু রিজার্ভেশন আছে, আমি অনিয়ারেই বলি। আমি সাধারণত নিজে এই ধরনের ওষুধগুলো লিখতে চাই না। আমি যখন আমার রোগীদের এই ধরনের প্রবলেম হয়, আমি সাইকিয়াট্রিস্টকে রেফার করি। আমি এই ধরনের ওষুধগুলো আসলে লিখি না। আমি সরি, আমি দুঃখিত, আমি জানি না এটা বলা ঠিক হলো কিনা, তবে আমি লিখি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে উনি প্যান্টোনিক্স খাচ্ছেন, সেটা হচ্ছে অ্যাসিডিটি ওষুধ। অ্যাসিডিটি ওষুধ দীর্ঘমেয়াদী এখন আমরা বলছি না খাওয়াটাই ভালো। তবে যদি তার এরকম অ্যাসিডিটি মনে করে, কোনো চিকিৎসক লিখে থাকেন, স্বল্পমেয়াদী 1.5 মাস বা 2 মাস উনি খেতে পারেন। তবে যেটা মনে হচ্ছে ওনার কিছু অ্যালার্জির সমস্যা আছে, কিছু অ্যান্টিহিস্টামিন ওনাকে দেওয়া যেতে পারে, যেটা আগেও আমরা আলোচনা করেছি, ফেনাডিন 120 অথবা ফেক্সোফাস্ট, এইরকম অনেক, ফেক্সোফেনাডিন আছে, লোরাটাডিন আছে, অনেক অ্যান্টিহিস্টামিন যেটা ওনার স্যুট করে। এটা নন সিডেটিং, বেশি ঘুম হয় না ইয়েতে ফেক্সোফেনাডিনে। তো সেই জন্য উনি রাত্রেবেলায় 120 মিলিগ্রাম করে একটা করে খেতে পারেন। কয়েকদিন খেলে হয়তো ওনার অ্যালার্জিটা একটু ইমপ্রুভ করবে। কিন্তু আগেই একজন ডক্টর, আমি ওনার নাম ভুলে গেছি, উনি বললেন যে অ্যালার্জির মূল সমস্যাটা কিন্তু আসলে খাবার এবং পারিপার্শ্বিক বা প্রাকৃতিক কিছু উপাদান। তো সেগুলো উনি যদি বুঝতে পারেন যে সেই সব কারণে ওনার অ্যালার্জি হচ্ছে, সেগুলো অ্যাভয়েড করাটাই হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা। আর বুকে ব্যথার ব্যাপারে বলবো যে ব্যথা বললে আমাদের একটু ভেবে নিতে হবে যে এটা কার্ডিয়াক কিনা বা হৃদযন্ত্র সম্পর্কিত কিনা, সেটা আগে আমাদের রুল আউট করতে হবে। সেটা যদি না হয়, তাহলে আশঙ্কার তেমন কোনো কারণ নেই। সাধারণত সামান্য কিছু ব্যথা নিরাময়কারী ওষুধ খেলেই এটা ভালো হয়ে যাবে। তবে ওনাকে একজন বিশেষজ্ঞ দেখিয়ে ইসিজি, ইকো এবং ইটিটি করলে বোঝা যাবে যে ওনার এই ব্যথাটা কি হৃদযন্ত্রের জন্য বা হার্টের জন্য হচ্ছে, নাকি মাসকুলোস্কেলিটাল বা অন্য কারণ হতে পারে। আমার মনে হচ্ছে ফ্রেনজিট যেহেতু খাচ্ছেন,
ওনার হয়তো কোনো দুশ্চিন্তা বা অ্যাংজাইটির কোনো রোল থাকতে পারে, এবং অ্যাংজাইটি একটা বিরাট রোল প্লে করে। সেক্ষেত্রে আমি বলবো একজন সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে অথবা সাইকোলজিস্টকে দেখিয়ে যদি উনি একটু সাইকোথেরাপি নেন, তাহলে অ্যাংজাইটির চিকিৎসাটা সেইভাবে করাটাই বেটার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে দীপল কৃষ্ণ অধিকারী, একই সাথে ডাক্তার রাজীব, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনারা যুক্ত হয়ে আজ আমাদের সময় দিয়েছিলেন। আপনাদের কাছ থেকে যদিও আমরা আরও বেশ কিছু প্রশ্নের উত্তর নিতে চাইছিলাম, কিন্তু আপনাদের ব্যস্ততার কথা আমরা জানি। ডাক্তার শারমিন আব্বাসী, ডাক্তার আবু সাইদ শিমুল, আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, ছোট্ট একটা বিরতির ওপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবাইর আপনাদের সাথেই আছে। দর্শক, আপনারা প্রচুর প্রশ্ন করছেন, আমাদের কাছে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমরা চেষ্টা করছি। তবে একটা বিষয় একটু জানিয়ে রাখি, ডাক্তার রাজীবের সংযোগটি আমাদের সাথে বিচ্ছিন্ন হয়েছে। তিনি পুনরায় যুক্ত হলে আপনারা নিশ্চয়ই তার কাছে কার্ডিয়াক এবং ডায়াবেটিস রিলেটেড যে প্রশ্নগুলো আছে তার কাছে রাখতে পারবেন। এই পর্যায়ে চেরি একটি প্রশ্ন করেছে, তার প্রশ্নটি আমরা নিতে চাই। তার বয়স 13 বছর, ওজন 34 কেজি। তার 3 বছর যাবৎ মেনস্ট্রুয়েশন সাইকেল স্টার্ট হয়েছে, 2 বছর ধরে প্রচণ্ড ব্যথা। তার মেনস্ট্রুয়েশনের সময় রেগুলার, কিন্তু মেনস্ট্রুয়েশনের সময় ব্যথা হয় প্রথম এবং তৃতীয় দিন এবং পঞ্চম দিন। এই অবস্থায় তিনি কি করতে পারে জানতে চাইছে ডাক্তার শারমিন আব্বাসী। এরকম প্রশ্ন কিন্তু এভাবে আমরা অনেক পেয়েছি, আপনার খেয়াল আছে কিন্তু। এবং আমাদের এই যে কিশোরী মেয়েরা, তারা কিন্তু এই ধরনের প্রবলেম আমাদের কাছে কিন্তু প্রায় জানাচ্ছে। সেই জায়গাটিতে আমরা আসলে প্রথমে যে কাজটি করতে চাই, সচেতনতা, এটার কোনো বিকল্প নেই। আমরা বলবো কিছু কিছু জায়গায় একটু পরিবারের যিনি মা আছেন, তিনি, বাবা এবং এই কন্যা সন্তানটি থেকে একটু খেয়াল রাখার বিষয়টি আছে। এখানে যদি পেইন অনেক হয়, আমরা দেখি যে আমাদের মেয়েগুলোর অনেক সময় ইনফেকশন হয়, করা অ্যাডমিনিস্ট্রেশনের সময় সেটা যদি ঠিক রকম না হয়, বা সেটা যদি প্রপার পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করা হয়, আমাদের মেয়েগুলো কিন্তু অনেক সময় এই ধরনের প্রবলেমে পড়ে। তাই আমি প্রতিটা পরিবারকে অনুরোধ করবো, যাদের কন্যা সন্তান আছে, মাসে একবার তাদের যখন মেনস্ট্রুয়েশন হয়, তারা যেন প্রপার স্যানিটারি প্যাডটি পায়, এটি একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়, আমরা কয়েকটি প্রবলেম ইদানিংকালে পাচ্ছি, সেটি হচ্ছে এই কিশোরী সন্তানগুলোর আমরা দেখছি অনেক সময় এন্ডোমেট্রিওসিসের মতো প্রবলেম গুলো এত ছোট বয়সে শুরু হয়ে যাচ্ছে, যেটি হয়তো আমাদের কাম্য নয়, কিন্তু তারপরে আমরা দেখছি এটি। সেক্ষেত্রে সচেতন হওয়ার কি আছে? আমার কন্যা সন্তানটি যখন বলবে আমার পেইন হচ্ছে, সেটা আমাকে খেয়াল করতে হবে। যখন স্কুলটা তার যাওয়া বন্ধ হচ্ছে বা স্কুল সে অ্যাবসেন্ট করছে, এটা একটি সিরিয়াস ইস্যু। এবং তারপরে যখন দেখা যাচ্ছে যে স্কুলের পারফরমেন্স সে প্রপার করতে পারছে না, পরীক্ষাতেও সে অ্যাপিয়ার করতে পারছে না, ব্যথা এতটা তীব্র, এটাকে কিন্তু আমরা হালকা করে নিতে পারবো না। আমরা কিন্তু অনেক সময় বলি যে ব্যথা এখন হচ্ছে, মাসিকে ব্যথা হতেই পারে, এই ব্যথা ভালো হয়ে যাবে। কিন্তু না, আমরা দেখছি যে এর পেছনেও আসলে অনেক ইতিহাস থাকে, সেগুলো আসলে নিয়ে প্রপারলি আমাদেরকে কাজ করতে হবে। আমি আমাদের এই সন্তানটিকে অনুরোধ করব তার জন্য যে তার যদি একটা সিম্পল আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন এটি করে যদি আমাদেরকে একটু জানায়, তাহলে কিন্তু আমরা দেখবো যে জরায়ু যেমন দেখা যাচ্ছে, অন্যান্য যে কারণে ব্যথাগুলো হয় সেগুলো আসলে আমরা একটু দেখে নিতে পারবো। এবং অনেক সময় কিন্তু আমাদের কিশোরীরা এসে আবার পেইনের কথা বলে, তো আমি যখন জিজ্ঞেস করি যে মা তোমার পেইনটি আসলে তোমাকে পেইন কিলার নিতে হয় কিনা, বলে যে না, নিতে হয় না। আমি বলি তোমার কি তাতে করে কোনো অস্বস্তি হয় কিনা? সিম্পল একটা অস্বস্তি হয়, কিন্তু তার বাইরে কোনো সমস্যা নেই। সিম্পল একটু কন্ট্রাকশন টাইপ পেন, এটা কিন্তু আমার মেনস্ট্রুয়েশন নরমাল, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। তো এক্ষেত্রে আসলে ও পেইনকিলার যেটি আছে, অ্যালজিন জাতীয় ওষুধগুলো, সেটা খেতে পারে জুবাইর, যদি ব্যথা তীব্র হয়। আর একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট যদি আমাদেরকে জানায়, দেন উই ক্যান প্রসিড ফার্দার যে আমরা আসলে কোন পথে তাকে ট্রিটমেন্টটি দিব। ডাক্তার শারমিন আব্বাসী। দর্শক, ডাক্তার রাজীব হোসেন, ডায়াবেটোলজিস্ট কনসালটেন্ট, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তার কাছে আপনারা প্রশ্ন রাখতে পারেন। প্রিয়াঙ্কা ধর একটি প্রশ্ন করেছেন তার মেয়ে সন্তানের জন্য, যার বয়স 25 দিন। আজকে একটু একটু করে সারাদিনই পায়খানা করেছে, পেটে টোকা দিলে শব্দ হয়, মনে হয় পেটটা ফেপে আছে, শরীর কিছু কিছু অংশ লাল লাল গোটা আছে, 15 দিন যাবৎ চোখে হলদে ভাব আছে, রাতে ঘুমায় না, কান্না করে, কিন্তু দিনে ঘুমায়। এই অবস্থায় কি করতে পারেন জানতে চেয়েছে ডাক্তার আবু সাইদ শিমুল। আপনাকে আসলে ধন্যবাদ। অনেকগুলো সমস্যার কথা বলেছেন, বোঝা যাচ্ছে যে খুবই উদ্বিগ্ন। আসলে নতুন বাচ্চা যখন হয়, নবজাতক, আমার একটা উদ্বেগ উৎকণ্ঠা থাকে। আপনাকে প্রথমে আশ্বস্ত করতে চাই যে ওর বড় ধরনের কোনো রোগ হয়নি। পেট ফাঁপার যে বিষয়টা, সেটা আসলে বাচ্চাদের এই সময় থাকে। আমরা এই অনুষ্ঠানে অনেকবারই কিন্তু বলেছি যে একটু গ্যাসটা উঠাবেন, বার্কিং করে যেটা বলে, কাঁধে নিয়ে প্রতিবার দুধ খাওয়ানোর পর যদি 8-10 একটু যদি হালকা করে চাপ দেন,
গ্যাসটা বের হয়ে যাবে। তবুও যদি গ্যাসটা এরপরও থাকে, আপনি ফ্লাকোয়া বা যেকোনো একটা সিমেট্রিক্যাল ড্রপ 7 ফোঁটা করে দিন, কিংবা 10 থেকে 15 দিন খাওয়াতে পারেন। আর এই সময় একটু লাল লাল চাকা এগুলো কিন্তু থাকতে পারে, এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। খুব যদি দেখেন যে সমস্যা হচ্ছে, তাহলে টোপিকট, টোপিকট এই ক্রিমটা 5-7 দিন, খুব বেশি দিন কিন্তু দেওয়া যাবে না, 5-7 দিনের জন্য দেন। কোন প্রসাধন ব্যবহার করার জন্য অবশ্যই বিবেচনা করবেন এটা বাচ্চাদের জন্য উপযোগী কিনা। তেল এই সময় আসলে সরিষার তেল ব্যবহার না করাই ভালো। আর চোখ হলুদের বিষয়টা, সেটার জন্য আমরা বলি যে যদি একটু ফ্লুইডটা বেশি আপনি ইনটেক করাতে পারেন, অর্থাৎ বারবার করে বুকের দুধটা যদি খাওয়ানো যায়, এই জিনিসটা যদি বারবার করা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই জন্ডিসটা আর থাকবে না। তবু যদি মনে হয় জন্ডিসটা রয়েছে, তাহলে আমরা বলি সিরাম বিলিরুবিন টোটাল, ডিরেক্ট এবং ইনডাইরেক্ট, এই 3টি পরীক্ষা করে যদি আমাদের জানা, তাহলে আমরা আরো বিস্তারিত আপনাকে বলতে পারবো। তার আগ পর্যন্ত যে ওষুধ এবং যে উপদেশগুলো দিলাম, সেগুলো যদি একটু মেনে চলে, ইনশাল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে বলতেছি, মোহাম্মদ শাহ আলম। শাহ আলম ভাই, বলুন কিভাবে সহায়তা করতে পারি? আমার স্ত্রীর 27 মাস প্রেগন্যান্সি চলতেছে। বাহ, জি, 27 সপ্তাহ চলছে। জি জি, কিন্তু ওনার প্রস্রাবের রাস্তায় চুলকায়। আচ্ছা, এটা কি ইদানিং শুরু হলো না আগেও ছিল? এটা আগেও ছিল, আগে বেশ, কিন্তু এই অ্যালার্জির ওষুধ খাওয়ার পরে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তারপর হঠাৎ করে আবার শুরু হয়েছে। আমি একজন গাইনি ডাক্তার দেখাইছি, উনি গাইনোমিক্স ক্যাপসুল দিছে 6টা। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু এটা ব্যবহার করি নাই। ব্যবহার করেননি? কেন করেননি? যে আমার মানে ভয় আছে যে যদি সমস্যা হয়। ডাক্তার তো নিশ্চয়ই বুঝেই দিয়েছেন, ডাক্তার বুঝেই আপনাকে দিয়েছেন। আচ্ছা, আপনি আমাদের সাথে লাইনে থাকুন, দেখি ডাক্তার শারমিন আব্বাসী আর কিছু জানতে চাই কিনা। ডাক্তার শারমিন আব্বাসী, কমলা খাওয়া যাবে কিনা? কমলা খাওয়া যাবে কিনা? আচ্ছা, ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নগুলো করার জন্য। আসলে জুবাইর, আপনি তো ওষুধের নামটি বলেই ফেললেন। এটি আসলে প্রেগন্যান্সিতে খুব কার্যকরী একটি ওষুধ। আসলে প্রতিনিয়ত এরকম এত প্রশ্ন আমরা পাই এটা রিলেটেড, যে আসলে ওষুধটি এখন সবার গুরুত্ব হয়ে গেছে। এখন এখানে যে জায়গাটি হয়েছে যে কিছু নিয়ম কানুন মানতে হবে। নিয়ম কানুনের মধ্যে প্রথম যে জায়গাটি, সেটি হচ্ছে আমরা যদি বলি যে পরিষ্কার থাকা, এটার কোনো কনস্টিপেশন যেন না হয়, সেই জায়গাটিও কিন্তু খেয়াল করতে হবে। এটি যদি আপনারা খেয়াল না করেন, তাহলে কিন্তু এটি বারবার হতে থাকবে। তবে এখানে চাপ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে কিন্তু মায়ের অনেক ধরনের সমস্যা হতে পারে। এর মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে ইনফেকশনটা যদি উপরের দিকে যায়, অনেক সময় কিন্তু অপরিপক্ক বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য আমরা বলি যে পানি ভেঙে যাওয়ার যে বিষয়টি, সেটি ঘটতে পারে। অতএব এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট জায়গা, যেটার জন্য আসলে চিকিৎসার প্রয়োজন আছে। তাই আমরা বলি শৃঙ্খলাযুক্ত কিছু জীবন আচরণ, তার মধ্যে হচ্ছে কোষ্ঠকাঠিন্য যেন না হয়, আপনারা যেন কখনোই ফার্স্ট আর্জটাকে আপনারা ইগনোর না করেন, পায়খানা বা পেশাব যেটি আসুক বাথরুম আটকিয়ে না রাখা, এবং ইউরিন ইনফেকশন যেটার সাথে একটু রিলেটেড থাকে, ইউরিনে কোনো জ্বালা পোড়া বা ইউরিন ইনফেকশন আছে কিনা। আর গাইনোমিক্স এটি কিন্তু সেফ ওষুধ, এটা প্রেগন্যান্সিতে ব্যবহার করা যায়, এটা নিয়ে কোনো ধরনেরই কনফিউশন নেই। এটি মাসিকের রাস্তায় ব্যবহার করতে হয়, প্রতি রাতে একটি করে। প্রথমে আমরা বলি 7 দিন ব্যবহার করুন, করার পরে যদি আপনি বেটার ফিল করেন তাহলে ঠিক আছে, আর যদি মনে করেন যে না সমস্যাটি এখনো রয়ে গেছে, তাহলে 14 দিনের কোর্স করতে হবে। আর যদি ইচিংটা বেশি হয়, চুলকানি বেশি হয়, তাহলে অ্যাফান ক্রিম নামে একটি ক্রিম আছে, যে ক্রিমটি হয়তো আপনারা ওই জায়গাটিতে লাগাতে পারবেন, তাহলে কিন্তু ভালো হয়। বাট পেছনে কিছু ইতিহাস থাকে, তার মধ্যে একটি হচ্ছে ব্লাড সুগার, যাদের কন্ট্রোল নেই তাদের কিন্তু সমস্যাটি বেশি হয়। এটা একটু দেখে নিতে হবে যে তার ব্লাড সুগারটি কন্ট্রোলে আছে কিনা, ফাস্টিং 5-এর মধ্যে এবং খাওয়ার 2 ঘন্টা পরে 7-এর মধ্যে, এবং ইউরিন একটা রুটিন করে নিতে পারেন ইউরিনের এর সাথে কোনো ইনফেকশন আছে কিনা। আর সাদা স্রাব যদি দীর্ঘমেয়াদী হয়, তখন আমরা বলি যে সেখান থেকে একটু স্রাব কালেক্ট করে সেটাকে একটা কালচার করার। আর এই চিকিৎসায় যদি আপনি ভালো হয়ে যান, আপনার ভয়ের কিছু নেই, চিন্তারও কিছু নেই। আমরা মনে করি যে সুন্দর করে তার আগামী দিনের প্রেগন্যান্সির সময়টুকু পার হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। ডাক্তার রাজীব আমাদেরকে সৌরভ প্রশ্ন করেছেন তার মার জন্য। 3 মাস থেকে ওনার মার খুশখুশে কাশি, তার ডায়াবেটিস আছে, কিন্তু বারবার অ্যান্টিবায়োটিক গ্রহণ করেও কোনো সুফল পাচ্ছেন না। কফ টেস্ট করিয়েছিলেন তারা, তাতে খারাপ কিছু আসেনি। সমাধান চেয়েছেন আপনার কাছে, একটু সংক্ষেপে জানতে চাই। আসলে এই সময়টা সিজন চেঞ্জের সময় বা শীতকালে কাশিটা কিন্তু অনেকেই আক্রান্ত হয়। তবে ডায়াবেটিস রোগীদের কাশিটা ভালো হতে একটু সময় লাগে। তবে এটা ভালো হবে না এমন কিন্তু না। ওনাকে দেখতে হবে যে কাশির কারণটা, যে ওনার অ্যাজমা আছে কিনা বা অ্যালার্জি আছে কিনা। সেখানে যদি থাকে তাহলে এটার জন্য অ্যান্টিহিস্টামিন ইউজ করা যেতে পারে, বা আমাদের
ইনহেলার ইউজ করা। ইনহেলার 2 ধরনের ইনহেলার আছে, এগুলো ব্যবহার করা যেতে পারে। আর ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে, কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে ওইটা কিন্তু নিয়ন্ত্রণ কাশিটা কমতে সময় লাগবে। উনি কাশি কফ পরীক্ষা করেছেন, তারপর ভালোই আছে বলছেন। আমার মনে হয় যদি অ্যালার্জি বা অ্যাজমার ভাব থাকতে পারে, উনি জাইফ্লো ধরনের ওষুধ ইউজ করতে পারে, জাইফ্লো বা টোফেন এটা ব্যবহার করতে পারে রাতে একটা করে। সাথে একটা অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে পারে, যেমন রূপা 10 রাতে একটা করে কিছুদিন। আর এতে না হলে আমার মনে হয় ইনহেলার ব্যবহার করার জন্য ভালো হবে। আমরা 2 ধরনের ইনহেলার বলি, স্টেরয়েড ইনহেলার আছে একটা, একটা আছে সালবুটামল। তো এটা আসলে অবস্থা বুঝে ব্যবহার করা যাবে। এই মুহূর্তে ওই ওষুধ দুটো খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ ডাক্তার রাজীব, আপনাকে খুব সুন্দর করে বলেছেন এই মুহূর্তে খেয়ে দেখতে পারেন, যদি উপকার পান সেক্ষেত্রে ইনহেলারে যাওয়ার প্রয়োজন নেই। আপনি আমাদের সাথে থাকবেন, ডাক্তার শারমিন আব্বাসী, ডাক্তার আবু সাঈদ শিমুল আপনারাও থাকবেন। ছোট্ট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, দর্শক সাথেই থাকুন, ফিরছি এখন। দেখছেন করোনা হেল্পডেস্ক, জুলহা জুবাইর আপনাদের সাথেই আছে। আমরা প্রথমে একটু ডাক্তার শারমিন আব্বাসীর কাছে যেতে চাই। নাহিদ পারভিন প্রশ্ন করেছেন, তার 4 মাসের অন্তঃসত্ত্বা তিনি, তার সব রিপোর্ট স্বাভাবিক, শুধু TSH 0.211 এবং তিনি বলেছেন তার তলপেট বেশি হাঁটলে ব্যথা করে। ডাক্তার তাকে ট্যাবলেট ডফুস্টোন 10 মিলিগ্রাম এবং মাইক্রোজেস 200 দিয়েছেন মাসিকের রাস্তায় ব্যবহার করতে। ঠিক আছে কিনা জানতে চেয়েছেন, আর তার জন্য করণীয় কি ডাক্তার শারমিন আব্বাসী, তিনি তা জানতে চেয়েছেন। কিন্তু ওনার এই মুহূর্তে কমপ্লেইনটি কি জুবাইর? হাঁটলে তলপেট ব্যথা করে, হাঁটাহাঁটি করলে তলপেট ব্যথা করে এবং TSH দেখেছেন 0.211। হ্যাঁ, আমাদের জানিয়েছেন প্রেগন্যান্সির সময়কাল কত? 4 মান্থ। আচ্ছা, এক্ষেত্রে আসলে এরকম হতে পারে। আমি তো এর আগেও কিন্তু প্রেগন্যান্সিতে পেট ব্যথার কারণগুলো বলেছি। প্রেগন্যান্সি যখন বড় হয় পেটটা, সেই সময় কিন্তু লিগামেন্ট যেটা চারপাশে থাকে সেটাতে চাপ পড়ে, সেই কারণে কারো কারো ব্যথা হতে পারে, সেটি দেখার বিষয় আছে। ইউরিন ইনফেকশন এই সময় মহিলাদের বেশি হয়, সেটি দেখার বিষয় আছে। অনেকের কনস্টিপেশন হয়, সেখান থেকে ব্যথাটি বেশি হয়, সেটি দেখার বিষয় আছে। আর অনেকের এই সময় কিন্তু, যেটা ওনার ক্ষেত্রে না ঘটুক আমরা চাই, একটা কিন্তু মিসক্যারেজের বড় পার্সেন্টেজ আছে যাদের 4 মাস প্রেগন্যান্সিতে সেটা হয়। তো সেটার কোনো কারণ আছে কিনা, জরায়ুর মুখটি খুলে যাচ্ছে কিনা বা শর্ট হয়ে যাচ্ছে কিনা, এটিও দেখে নেওয়ার বিষয় আছে। আমরা ওনাকে অনুরোধ করবো যে একটা ইউরিন রুটিন এন্ড কালচার যদি উনি করেন, একটা আলট্রাসোনোগ্রাফি যদি করে আমাদেরকে জানান প্রেগন্যান্সি, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে পরবর্তী চিকিৎসা দেওয়ার জন্য। আর এখন সিম্পল পেইন কিলার খেতে পারেন। আর ডুফাস্টান খাচ্ছেন এটা ঠিক আছে, বাট মাইক্রোজেস মুখে খাচ্ছেন নাকি পারভেজেনালি নিচ্ছেন এটা উনি মনে হয় আমার কাছে ক্লিয়ার করতে পারেননি। সেই জায়গাটা আমি বলবো যে এত ভয় পাওয়ার কিছু নেই, যে কোনো একটা প্রজেস্টেরনই হয়তো উনি নিতে পারেন। এক্ষেত্রে যে কোনো চয়েস হয় মাইক্রোজেস তাহলে ডুফাস্টান। আর রেস্টে থাকুক, রেস্টের কোনো বিকল্প নেই, কোমর ভাঁজ করে কোনো কাজ করা যাবে না। আর একটু সেক্সুয়াল ইন্টারকোর্সের জায়গাটিও বন্ধ রাখতে হবে। সবকিছু মিলিয়ে আসলে আমাদের সমাধান দিতে যেতে হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। সাজিয়া সালাউদ্দিন লিখছেন তার মেয়ের জন্য, যার বয়স 15 বছর, সবসময় নাক বন্ধ থাকে, দিনে 3 বার অ্যান্টোজল দেওয়া লাগে, কিন্তু নাক বন্ধের এই সমস্যা রয়ে গেছে। গরম পানির ভাপ নিচ্ছে কিন্তু তাতেও ঠিক হচ্ছে না। অ্যান্টিহিস্টামিন হিসেবে অ্যাট্রিজিন খাওয়াচ্ছেন, কিন্তু সর্দি কিছুটা কমলেও নাক বন্ধ হওয়া কমেনি। তিনি নিউটিসন ফ্লুটিকাসন দিয়েছেন, তার নাক খুলে না। ইন্টারেস্টিং। কোনো গলা ব্যথা নেই, কাশি নেই, খালি সর্দি আছে। এই সমস্যাটি দীর্ঘ 1 বছর যাবৎ। এক্সরে রিপোর্ট জানিয়েছেন আমাদেরকে। তিনি বলেছেন PNS OM view, nasal sputum is mildly deviated towards right, left inferior nasal turbinate is hypertrophy head, এবং তিনি বলেছেন rest of the PNS are clear, impression mild DNS RE HIT-LT, total IgE for allergy minus দুঃখিত 60.00। ডাক্তার আবু সাঈদ শিমুল। জি, আসলে আপনি তো অনেক ওষুধই খেয়েছেন এবং খুব সুন্দরভাবে আপনি কিন্তু সমস্যাটার কথা বর্ণনা করেছেন। আপনার সেজন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ওষুধ যেগুলি খাচ্ছিলেন সেগুলি খান, অ্যান্টাজল জাতীয় ওষুধগুলি একটু বেশি দিন খাওয়ানো কিন্তু উচিত না ছোট শিশুদের ক্ষেত্রে। আমরা কিন্তু এই অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম অ্যালার্জির প্রতিরোধে কি কি করতে হবে। নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের
যেগুলি অ্যালার্জি জাতীয় খাবার সেগুলি থেকে দূরে রাখতে হবে। যেসব আঁশযুক্ত বল, খেলনা এবং স্যাঁতসেঁতে আবহাওয়া সেগুলি থেকে দূরে রাখতে হবে এবং কোনো ধরনের প্রসাধনী ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। নিয়মিত গোসলটা করাতে হবে এবং স্যাঁতসেঁতে বাসা যদি থাকে, বাসাটা যদি হয় যে রাস্তার পাশে, তাতেও কিন্তু এটা সমস্যা হয়। দুপুর বেলায় অন্তত 1 ঘন্টার জন্য বাসার সব জানালা একটু খুলে দিবেন, আলো বাতাস আসলে এই সমস্যাটা চলে যাবে। আপনি যে ওষুধগুলো খাওয়াচ্ছেন সেগুলো আসলে কন্টিনিউ করেন, খুবই ভালো ওষুধ। তার সাথে আমি বলবো অ্যান্ডাজলটা বাদ দিয়ে আপনি যে আফিন 0.5% সেটা 1 ফোঁটা থেকে 7 দিন দিন। এর সাথে টোফেন এই ট্যাবলেটটা সকালে একটা রাতে একটা, এটা আপনি টানা 1 মাস খাইয়ে দেন। আর নিয়মগুলো একটু মেনে চলেন। নেজাল স্প্রে এবং এট্রিজিনটা 10 দিনের জন্য দিন। আর নেজাল স্প্রে আমি বলবো একটু 3-4 মাস একটু কন্টিনিউ করুন। আর একটু যদি নিয়ম মেনে চলেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাঈদ শিমু। ফাতিমা আক্তার সোনালী লিখছেন, সালাম জানিয়েছেন সবাইকে, বরিশাল থেকে। তিনি বলছেন তার বয়স 30+, তার হার্টের সমস্যা আছে, ডায়াবেটিস নেই। ডাক্তার রাজীবের কাছে তার প্রশ্ন, ডায়াবেটিস নির্ণয়ের জন্য 3 মাস পর পর শুধু 3 মাসের গড় ডায়াবেটিস চেক করলেই হবে, নাকি খাবার আগে এবং খাবার পরে ব্লাড টেস্ট করে তিনি জানতে পারবেন? ধন্যবাদ। চমৎকার একটা কোশ্চেন। আমরা আসলে অনেকেই ডায়াবেটিস নিয়ে মানে আমরা আছে কিনা জানার জন্য কি পরীক্ষা করবো এটা করে থাকে। তো আমরা উনি যেটা বলেন 3 মাসের গড়, এটি HbA1c বলে। হ্যাঁ, এটা দিয়ে আমরা ডায়াবেটিস কনফার্ম করতে পারি। তবে খেয়াল রাখতে হবে যে আমাদের যেখান থেকে আমরা পরীক্ষাটা করছি সেটা অথেন্টিসিটি কত, ভালো ল্যাব থাকতে হবে এটার জন্য। এটা দিয়ে করতে পারে। অথবা আমরা আরেকটা বলি যে OGTT, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, মানে খালি পেটে একবার ব্লাড দিবে, এর 2 ঘন্টা পরে 250 গ্রাম পানিতে 75 ml গ্লুকোজ গুলিয়ে খাওয়ানোর পরে 2 ঘন্টা পরে ব্লাড দিবে। তো এই একটা পরীক্ষা এটার মাধ্যমে করতে পারেন, অথবা উনি HbA1c মাধ্যমে করতে পারেন 3 মাসের পর যেটা বললেন। তবে অবশ্যই ল্যাবটাকে অথেন্টিক হতে হবে এবং খুব ভালো মানের হতে হবে HbA1c মাধ্যমে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে কিনা জানতে চান। তো এটা তবে আমাদের যে কোনো জায়গায় আমরা করলে আমাদের জন্য OGTT যেটা বললাম, খালি পেটে এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে, এই পরীক্ষাটা অনেক বেশি সহজ হয়ে যায়, যে কোনো জায়গায় এটা করা যায়। তো উনি যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার রাজীব। ডাক্তার শারমিন আব্বাসী, লালা চৌধুরী প্রশ্ন করেছেন, তার সিজার হয়েছে 2 মাস 4 দিন, এখন তলপেটে কিছু লাগলেই ব্যথা করে এবং জ্বলে, এই জন্য ডাক্তার বলেছে কোনো ওষুধ লাগবে না। এখন কি নিচে বসে তিনি নামাজ পড়তে পারবেন কিনা, এবং প্রেগনেন্সি অবস্থায় তিনি থাইরয়েডের ওষুধ 1.5টা করে খেতেন, এখন কি 1.5টাই খাবেন কিনা জানতে চেয়েছেন। নামাজ পড়তে কোনো বাধা নেই, অবশ্যই উনি নামাজ পড়তে পারবেন। উনি দাঁড়িয়েও নামাজ পড়তে পারবেন, বসেও পড়তে পারবেন, যেটাতে উনি কমফোর্টেবল ফিল করেন। আর সিজারিয়ান সেকশনের পর এরকম হালকা তলপেটে ব্যথা থাকেই, কারণ এখানে অনেকগুলো বিষয় হয়, কারণ অনেকগুলো লেয়ার কাটা হয়, এখানে নার্ভের কিছু সার্কুলেশনের বিষয়গুলো থাকে, যার ফলে রিকভারি হতে কারো কারো ক্ষেত্রে হয়তো 6 মাসের মতো সময়ও লেগে যায় ব্যথার জায়গাটি সমাধানের ক্ষেত্রে। এক্ষেত্রে আমি শুধু মনে করি যে জাস্ট নিজেকে কাউন্সেলিং করা, যে মানুষের মাছ কাটার সময় হাত কাটলেও তো দীর্ঘদিন সেই ব্যথাটি থাকে, সেখানে একটি সন্তানের আপনি জন্মদান করেছেন এরকম একটি পেট কাটার মধ্য দিয়ে, অতএব এই ব্যথাটি কিছুদিন যদি থাকেও সেটি খারাপ কি বা মন্দ কি, এভাবে যদি আসলে মেনে নেওয়া যায়, আমার কাছে মনে হয় খুব একটা কঠিন কিন্তু কিছু হবে না। আর যেটি উনি চিন্তা করছেন যে সেকেন্ড যে প্রশ্নটি আমাদেরকে করেছেন, এখানে তো আসলে আমি খুব একটা কোনো সংকট বা কোনো সমস্যার বিষয় দেখছি না, কারণ এটি উনি যেভাবে চিন্তা করে বা নিয়ম করে আসলে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন সেটি কিন্তু উনি করতে পারেন। অতএব আমার কাছে মনে হয় যে খুব একটা চিন্তা বা ভয়ের কিছু নেই। তবে আমরা যেটি বলি যে যদি এরকম খুব বেশি ব্যথা হয় তাহলে হয়তো 6 মাসের মতো আমরা একটা রেস্ট্রিকশন দেই যে ভারী কাজ সেই সময়টিতে না করলেই নয়। আর থাইরয়েড হরমোনের যে জায়গাটি আছে, এখানে কিন্তু আমরা একটা বড় পরিবর্তন দেখি গর্ভাবস্থা এবং গর্ভাবস্থার পরে ডেলিভারি হয়ে যাওয়ার পর লেভেলটিতে। অতএব সেই জায়গাটিতে আমরা সবসময় কিন্তু রোগীদেরকে বলি যে ডেলিভারি হওয়ার 1.5 মাস পরে আপনারা আবার একটা সেরাম TSH লেভেল করে দেখবেন কি অবস্থা, সেই লেভেলটি দেখে আমাদেরকে হয়তো ডোজটি বাড়ানো বা কমানোর প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে ওনাকে অনুরোধ করবো একটা সেরাম TSH করে আমাদেরকে পরবর্তী ফলো আপে জানালে আমরা পরবর্তী কি প্রয়োজন আছে সেটি তাকে জানিয়ে দেব। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। ডাক্তার আবু সাঈদ শিমুল, আব্দুর রাজ্জাক প্রশ্ন করেছেন, তার ছেলের জন্য 2 বছর 6 মাস, ওর ওজন 12 কেজি, সন্ধ্যা থেকে হঠাৎ করে জ্বর এসেছে, খুব জ্বর, ক্ষেত্রে কি করণীয়? 30 সেকেন্ড সময় আছে আমাদের হাতে। আসলে এই মুহূর্তে যেটা আপনি করবেন, নাপা বা এস যে কোনো একটা সিরাপ 1 চামচ করে 3 বার খাবেন। যদি জ্বরটা অবশ্যই মাপতে হবে, যদি দেখেন যে 102 সেক্ষেত্রে সাবুজিডি দিতে পারেন। 250 মিলিগ্রামের যে নাপা সাবুজিডি সেটা 2/3 এটা আপনি দেন, একটু গাটা মুছিয়ে দেন এবং এভাবে 2-3 দিন শুধু এই ওষুধে খাবেন। এই মুহূর্তে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, একটু পুষ্টিকর খাবার খাবেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল। একই সাথে ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী এবং ডাক্তার রাজীব হোসেন,
আমাদের সাথে আজ যুক্ত হয়ে দর্শকদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদেরকে এরকম আগামীতেও আমরা আমাদের সাথে পাবো, যাতে করে আপনাদের সাথে নিয়ে দর্শকদের প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারি। দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।